সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। আমরা তো অনেক রোগ বালাই নিয়ে কথা বলি, স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সময় কথা বলে থাকি, কিন্তু নিজেকে সুস্থ রাখতে এবং প্রতিদিনের এই চলাচলের জন্য নিজেকে উপযোগী রাখতে কতখানি কথা বলি, এবং তার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে হাঁটা। প্রতিদিনের একটু হাঁটা, প্রতিটি পদক্ষেপ আপনার জীবনকে অনেক বেশি উজ্জীবিত করে। এই তথ্যটি আসলে আমাদের সবার জানা আছে কিনা জানি না, কিন্তু এটি সত্য। এবং সেই আমরা হাঁটার ক্ষেত্রে চলুন হাঁটি, সুস্থ থাকি, এই প্রত্যয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার অনুপম হোসেন, কনসালটেন্ট পাবলিক হেলথ কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট, অধ্যাপক, সাবেক বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, জেরে শিকদার মেডিকেল কলেজ, ঢাকা, এবং প্রতিষ্ঠাতা লেটস ওয়ার্ক স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত প্রফেসর ডাক্তার অনুপম হোসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তো আজকের যেই কথাটা ভালো থাকার জন্যই, যে চলুন হাঁটি এবং সুস্থ থাকি, এবং এই যে শেষটা দিয়ে শুরু করতে চাই, যে আপনি একজন যেটির প্রতিষ্ঠাতা, যেটা লেটস ওয়াক, তো হঠাৎ করে সবকিছু বাদ দিয়ে হাঁটার পেছনে কেন এত গুরুত্ব দিলেন সেটা শুনি। আমরা তো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আপনি। সো মনে হয়েছে 20 টাকা বেতন দিয়ে আমরা ডাক্তার হয়েছি। সো এমন কিছু করা দরকার যেটা সমাজের জন্য দরকার। এবং আপনি আমরা সবাই জানি, ডাক্তার কমিউনিটি সারা ওয়ার্ল্ডে যত মানুষ মারা যায় 75% বেশি মানুষ মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে বা অসংক্রামক রোগ, যে রোগগুলি একজন থেকে আরেকজনে সংক্রামিত হয় না, যেমন ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সিওপিডি, অ্যাজমা, সাম টাইপস অফ ক্যান্সার। বাংলাদেশে এই পার্সেন্টেজ আরেকটু হাই, 78%। 78% রোগ এমন, 78% মানুষ এমন অসুখে মারা যায় যেটা মানে একজন থেকে আরেকজনে কমিউনিকেবল হচ্ছে না, এবং এগুলি প্রিভেন্ট করা যায় থ্রু লাইফস্টাইল মডিফিকেশন। সো আমি যেহেতু লম্বা সময় কাজ করেছি স্পোর্টস নিয়ে, খেলাধুলা নিয়ে, ডাক্তার হয়েছি, সো আমার মনে হয়েছে আমার পড়াশোনা, আমার অভিজ্ঞতা, এই সবগুলো সংমিশ্রণ করে এমন একটি সাবজেক্টে কথা বলা উচিত যে মানুষ আমার কথাগুলোকে ক্রেডিবিলিটির সাথে নেবে, আমি যেটা বলছি সেটাকে গ্রহণ করবে, এবং সেই অনুযায়ী নিজের লাইফস্টাইল মডিফিকেশন করবে। সো আমি হাঁটাহাঁটির কথা বলি, নিয়মিত শরীরচর্চার কথা বলি, পরিমিত খাদ্যাভ্যাসের কথা বলি, ঘুমের কথা বলি, তবে মূলত হাঁটার কথা বলি। মানে আসলে মূল জায়গাটি এসে ঠেকেছে একটি জায়গায়, সেটি হচ্ছে হাঁটো, চলো হাঁটি, সুস্থ থাকি। অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার আপনার, বলতে বলা যায় যে শুরু করেছেন জাতীয় বিতার্কিক হিসেবে, আমরা জানি। সেখান থেকে আসলে একেবারে কমিউনিটি মেডিসিন বা প্রিভেন্টিভ মেডিসিনে, একই সঙ্গে স্পোর্টস মেডিসিনে আমরা আপনাকে কমেন্টেটর হিসেবে দেখেছি টেলিভিশনে দীর্ঘ সময়। এক সময় ভাবতে শুরু করেছি যে আপনি শুধু স্পোর্টসের কমেন্টেটর করছেন, কিন্তু এরই মাঝে অনেকগুলো কাজ করেছেন বিভিন্ন রকমের, আমি বলছি বিভিন্ন গবেষণায়, চর্চায়। তো হঠাৎ করে যে এই লাইফের যে ক্যারিয়ারের যে মানে ডাইভার্সিটি, সেটি আপনাকে কিভাবে মানে প্রভাবিত করে বা কিভাবে মূল্যায়ন করছেন এখানে এসে? চমৎকার একটি প্রশ্ন আসেন ভাই। সেটি হলো যে আসলে মেডিকেল কলেজে আমরা যারা পড়াশোনা করি, আমি একটু গর্ব করে বলতে চাই যে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টরাই কিন্তু মেডিকেল প্রফেশনে যায়, আইদার বুয়েটে যায় অথবা মেডিকেল কলেজে যায়। সুতরাং প্রতিভার কিন্তু কোনো শেষ নেই। আমরা কেউ কেউ প্রতিভাটাকে ধরে রাখতে পারি, চর্চা করতে পারি, সামনে এগিয়ে নিতে পারি। আমি বিতর্কের আগেও কিন্তু আবৃত্তি করতাম, আবৃত্তি, বিতর্ক। সো আমার একটি সময় মনে হলো আমি স্পোর্টসকে প্রচণ্ড পছন্দ করি, কিন্তু মেডিকেল কলেজে পড়াশোনার যে চাপ, তাতে নিয়মিত স্পোর্টস করা কিংবা নিজেকে ন্যাশনাল টিমে চিন্তা করা, এটা সম্ভব না। সো তখন আমার ফাদার, যিনি প্রফেসর ছিলেন, আমাকে বলছিলেন যে কেন তুমি স্পোর্টসকে ভালোবাসো, আবার তুমি বিতর্ক করো, আবৃত্তি করো, এই দুইটার সংমিশ্রণে একটি ব্যাপার রয়েছে, সেটা হলো কমেন্ট্রি করা, উপস্থাপনা করা, তুমি কেন সেটা করবা না? সো আই স্টার্টেড ডুইং দ্যাট। আমি তখনও মেডিকেল কলেজে যাইনি, ইনফ্যাক্ট তখন আমি টেলিভিশনে অডিশন দিই, ফার্স্ট হই সারা বাংলাদেশের মাঝে, এবং আমি আমার বাবার বয়সী যারা, তাদের সাথে বসে কমেন্ট্রি করা শুরু করি, এবং তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এবং আল্লাহর অসীম রহমতে ডাক্তার হবার পরেও আমি স্পোর্টস অর্গানাইজিংয়ে নিজেকে জড়িয়ে নিই এবং আমি গর্বের সাথে বলতে পারি আমি বোধহয় একমাত্র ডাক্তার বাংলাদেশে যে বাংলাদেশের ক্রিকেট টিম, ফুটবল টিম, হকি টিম, তিনটা টিমেরই ডাক্তার ছিলাম, দীর্ঘদিন কাজ করেছি। এখনও সেই সব প্লেয়ারদের কাছ থেকে যখন ফোন কল পাই অনেক ভালো লাগে। এবং এই ধারাবাহিক যে প্রক্রিয়াটি রয়েছে স্পোর্টসে বাংলাদেশ অনেকখানি অগ্রসর হয়েছে, সেটির সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে একদম এই জায়গায় একটু কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট করি। সেটি হলো ক্রিকেট বোর্ডে আমরা এমন একটা সময় জড়িত ছিলাম যখন, এখন তো ক্রিকেটে অনেক টাকা, ক্রিকেট বোর্ডের ফান্ডে প্রায় 1,000 কোটি টাকা আছে। ক্রিকেটাররা ট্যুরে যাবে তার আগে পর্যন্ত, আগের দিন রাত্রে পর্যন্ত কোথা থেকে টিকিটের টাকা আসবে দ্যাট ওয়াজ নট ক্লিয়ার। সেই অবস্থায় ক্রিকেটের সাথে জড়িত ছিলাম ডেভেলপমেন্ট কমিটিতে, মেডিকেল কমিটিতে, মিডিয়া কমিটিতে। ক্রিকেট এখন অনেক বড় হয়েছে, বাংলাদেশের জনপ্রিয়তম খেলা। এমন একটা সময় ক্রিকেট নিয়ে টেলিভিশনে প্রোগ্রাম করতাম বিটিভিতে, তখন বিটিভির ডিজি বলতেন যে হোয়াটস রং উইথ ইউ, বাংলাদেশের থার্ড খেলা ক্রিকেট, প্রথম ফুটবল, তারপর হকি, হকি ওয়াজ পপুলার অ্যাট দ্যাট টাইম, দেন ক্রিকেট, আপনি কেন ক্রিকেট নিয়ে এত কথা বলেন? সো ভালো লাগে যে ক্রিকেট এখন এই পর্যায়ে, কিন্তু অনেকে আমাদের সেই সময়ের কন্ট্রিবিউশনটা ভুলে গেছেন। আচ্ছা, আমরা আবার আমাদের পেশায় চলে আসি। সেটি হচ্ছে যে আমরা বলছি যে শরীরচর্চা অসংক্রামক ব্যাধি, যেটি নন কমিউনিকেবল ডিজিজ, এবং তার মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবং আমরা জানি, আমি বিং এ কার্ডিওলজিস্ট, আমরা সবসময় রোগীদেরকে বলে থাকি যে অ্যাটলিস্ট 30 মিনিটস বা 40 মিনিটস ওয়াক 5 days in a week, এটা একেবারেই ম্যান্ডেটরি আমরা বলে থাকি। কিন্তু এই ঢাকা শহরের শরীরচর্চার জায়গা কোথায়? অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে ডক্টর আপনি বলছেন হাঁটতে, কিন্তু কোথায় হাঁটবো? আমরা তো জায়গা পাচ্ছি না, কখন হাঁটবো? অনেক ধরনের প্রশ্ন, সম্পূরক প্রশ্ন একই সঙ্গে চলে আসে। আপনি যেহেতু হাঁটা নিয়ে অনেক চর্চা করছেন, কাজ করছেন, জানতে চাই যে আসলে এই জায়গাগুলো সীমিত, এর মাঝে কিভাবে আমরা হাঁটবো, কখন হাঁটবো? অ্যাবসলিউটলি, অনেক বড় একটি প্রশ্ন। আমি ধীরে ধীরে প্রশ্নের আনসার করি। সেটি হলো কখন হাঁটবো। আমাদের ডিকশনারিতে কিভাবে যেন ঢুকে পড়েছে মর্নিং ওয়াক, কিন্তু আসলে শুধু সকালেই হাঁটা যায় নট নেসেসারিলি। আপনি যখন খুশি তখন হাঁটতে পারেন। আপনি মনে করলেন আপনার ব্রেকফাস্টের পর আপনার 15 মিনিট সময় আছে, আপনি হেঁটে ফেললেন। আপনি সকালে ভোরে উঠে হাঁটতে পারেননি, কোনো সমস্যা নেই। আপনি ব্রেকফাস্টের পর হাঁটা মিস করলেন, আপনি অফিসে যাবার সময় হেঁটে হেঁটে যান। অফিস টাইমে প্রতি ঘন্টায় 2 থেকে 5 মিনিট করে আপনি হাঁটেন, 8 ঘন্টায় 40 মিনিট আপনার হাঁটা হয়ে গেল। সেটাও পারলেন না, বিকেলবেলা অফিস থেকে ফেরার সময় বাসায় হেঁটে ফেরেন, 30 মিনিট লাগলো, হাঁটা শেষ হয়ে গেল। তাও পারলেন না, আপনি রাত্রে ডিনারের পরে 30 মিনিটস বা 45 মিনিটস হেঁটে ফেলেন। তাহলে গেল আপনি কখন হাঁটবেন? অনেকেই বলেন যে কি পোশাক পরে হাঁটবো, আমাকে কি দামি কেটস পরতে হবে? নট নেসেসারিলি। রাস্তার ধারে যেরকম কেটস পাওয়া যায় সেরকম একটি কেটসই যথেষ্ট, এবং সেই কেটসে খেয়াল রাখতে হবে যেন সামনের দিক এবং পেছনের দিক প্রায় সমান থাকে, এবং কেটসটা যত সফট হয় পায়ের জন্য তত ভালো হবে। সো এটি গেল। আর অন্যতম একটি বড় প্রশ্ন ছিল আপনার, কোথায় হাঁটবো? এটি নিয়ে কিন্তু আমাদের একটি মানসিক সমস্যা রয়েছে। আমাদের অনেকেই বলেন আমার বাসার পাশে তো ডাক্তার সাহেব পার্ক নেই, আমি কোথায় হাঁটবো? আমি দেখেছি যার বাসার পাশে হয়তো পার্ক নেই, তার বাসার পাশে প্রশস্ত ফুটপাথ রয়েছে। যেমন ধরেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, তার চারপাশে বিশাল প্রশস্ত একটি ফুটপাথ রয়েছে। ভোর 5টা থেকে যদি চিন্তা করি রাত 10টা পর্যন্ত, তাহলে যে পরিমাণ মানুষ ওই ফুটপাথে হাঁটতে পারেন, হাঁটাহাঁটির জন্য হাঁটা, সেই মানুষদের 15%ও হাঁটছেন না। এটি আমার গবেষণা বা স্টাডি। আচ্ছা, রমনা পার্ক এত চমৎকার একটা পার্ক। রমনা পার্ক শুধু বাংলাদেশের বেস্ট পার্কই না, এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট পার্ক রমনা পার্ক। রমনা পার্কের আশেপাশে যেসব ফ্যামিলি আছে তার মাত্র 20% মানুষ রমনা পার্কে হাঁটেন। এটি আমার স্টাডি। তার মানে হলো রমনা পার্কের ক্যাপাসিটি রয়েছে আরও 80% মানুষকে হোল্ড করার। দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। এবং আমাদের পার্কগুলোতে এখনও ফ্লাড লাইট নেই, যার ফলে কেউ ইচ্ছে করলেই রাত 11টা পর্যন্ত হাঁটতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিটি প্লেগ্রাউন্ড রয়েছে এবং তার চারপাশে ওয়াকওয়ে রয়েছে, এবং সেই ওয়াকওয়েতে ইভেন রাত 2টা পর্যন্ত অনেকে হাঁটেন।
ব্যস্ত শহরের মানুষরা, আমরা সেটা বলছি না। অন্তত রাত 11টা পর্যন্ত ডিনার শেষ করে কারো ইচ্ছে হলো আজকে সারাদিনে হাঁটতে পারেননি, সুতরাং রাত 10টায় উনি পার্কে গেলেন, 11টা পর্যন্ত হেঁটে 11:30টায় এসে একটা শাওয়ার নিয়ে ঘুমায় পড়লেন। সো দ্যাটস হাউ আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারি, এবং যত মুশকিল আল্লাহ তার চেয়ে একটি বেশি আসান দিয়েছেন। আসলে ইচ্ছে থাকলেই নিশ্চয়ই উপায়টি হয়ে যায়। Sure. এবং অনেক যারা রেসিডেন্সিয়াল এরিয়াগুলো রয়েছেন সেখানে প্রশস্ত রাস্তা রয়েছে, পর্যাপ্ত। সেখানে হাঁটতে পারেন। Sure, পার্ক প্রতিটি জায়গায় আমরা দেখছি এখন অনেক জায়গায় পার্ক রয়েছে, সেখানেও কিন্তু True. আসলে অনেকে হাঁটতে Absolutely. পারেন। ইচ্ছাটা আসলে সবার আগে অনেক তৈরি বড়, করতে হবে। অনেক বড়। সে একই সঙ্গে আমরা যদি এই ব্যাপারটি জানি যে অনেকেই বলেন যে আমি তো এমনিতেই হাঁটাহাঁটির মধ্যে থাকি, যারা হয়তো সেডেন্টারি ওয়ার্ক না, হাঁটাহাঁটির কাজ করেন, বলছে সারাদিন তো আমি অনেক হাঁটি, আমাকে আলাদাভাবে কি আর হাঁটতে হবে? এই বিষয়টি যদি একটু আমাদেরকে বলতেন যে এই যে টুকরো টুকরো হাঁটা এটা এর অবশ্য সাথে আগে বলা হতো, আগে হয়তো ডাক্তার সাহেব আমরাও বলতাম যে আপনাকে অ্যাট এ স্ট্রেস 40 মিনিটস হাঁটতে হবে, 30 মিনিটস হাঁটতে হবে, বা 1 ঘন্টা হাঁটতে হবে। ভেরি রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গবেষণা, জি। সেটিতে আমরা বলি এভরি মুভ কাউন্টস। অর্থাৎ আপনি সকালে 3 মিনিট হেঁটেছেন, এই 3 মিনিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। আপনি অফিসে গেলেন, প্রতি ঘন্টায় আপনি 2 মিনিট করে অফিস টাইমে হাঁটলেন, আপনার কলিগদেরকে হাই হ্যালো বললেন, আপনার কলিগরাও খুশি হলো। তাহলে 2 মিনিট করে 8 ঘন্টায় 16 মিনিট জমা হাঁটলেন, হলো। 16 মিনিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। তাহলে 3 আর 16 19 মিনিট। আপনি হিসেব করে দেখলেন 19 মিনিট আপনার হাঁটা হয়ে গেছে। বিকেলে বা সন্ধ্যায় বাদবাকি 20 মিনিট বা 21 মিনিট হেঁটে ফেলেন, তাহলে আপনার কিন্তু ডে কভার হয়ে গেল। টোটালি একটা কাউন্ট হয়ে করতে গেল। পারি। অনেক সময় অনেকের ওয়াচ থাকে। তবে এখানে একটা ছোট্ট তবে রয়েছে। আমাদের বাংলাদেশে অনেকেই মেডিকেল ওয়েট ম্যানেজমেন্টের জন্য হাঁটেন, অর্থাৎ নিজের ওয়েট কমানোর জন্য হাঁটেন। তাদের জন্য কিন্তু এই হাঁটাহাঁটি কাজে আসবে না। কাজে আসবে না। এই তাদেরকে হাঁটতে হবে হলো এমনভাবে, যেটাকে আমরা পাওয়ার ওয়াক বা ব্রিস্ক ওয়াক বলি। জি। সেটা হলো আপনি 1 ঘন্টা হাঁটতে হবে, প্রথম 15 মিনিট হলো আপনার ওয়ার্ম আপ ফেজ, তারপরে 30 মিনিট হলো আপনার স্পিডি ওয়াক। এই স্পিডি ওয়াকে 1 মিনিটে 100 স্টেপ মিনিমাম 100 মিটার অতিক্রম করতে হবে। তাহলেই অ্যারোবিক ফেজ অফ অক্সিডেশন অ্যানারোবিক ফেজ অফ অক্সিডেশনে রূপান্তরিত হবে, এবং তখন ফ্যাট বার্ন শুরু হবে। এই ব্যাপারটি যেহেতু করেন না, অনেকেই করেন না, পার্কে হাঁটেন, 1 ঘন্টা ধরে হাঁটছেন, ডাক্তার সাহেব গত 3 বছর হাঁটলাম 1 কেজিও কমছে না। তার কারণ হলো উনি পাওয়ার ওয়াক বা ব্রিস্ক ওয়াক করেন না, এবং ঠিক যতটুকু বার্ন করছেন হাঁটার পরে তার চেয়ে বেশি গ্রহণ করেন, ইনটেকটা তার চেয়ে বেশি হয়ে যায়। একদম। আমি যেটি বলছিলাম যে অনেকেই আসলে আমরাও সাধারণত পরামর্শ দিয়ে থাকি যে এমনভাবে হাঁটবেন যাতে একটু ঘাম জমে কপালে, এবং যে আপনি সামনের জনকে এগিয়ে যাবেন ক্রস করে সেটি। এবং একই বিষয় আমি যদি একটু সামারাইজ করি যে এই হাঁটাটি যেটা আপনি বললেন যে ছোট ছোট হাঁটার সাথে এই বড় হাঁটার একটু পার্থক্য রয়েছে। যারা ওজন কমাতে চান অথবা যাদের আসলে কার্ডিয়াক ইভেন্ট রয়েছে, যাদেরকে ব্রিস্ক ওয়ার্ক করতে বলা হয়েছে, যে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা আমরা 40 মিনিট বলে থাকি, তার প্রথম 10 মিনিট যদি ওয়ার্ম আপ হাঁটা হয়, তারপর স্পিডি ওয়ার্ক, এবং অনেকে আসলে দৌড়ানোর কিন্তু প্রয়োজন নেই লাস্টে। Not necessarily. আরেকজন আমরা আসলে আরেকটি প্রশ্ন প্রায় শুনতে পাই, সেটি হচ্ছে যে খাওয়ার পরে হাঁটবো নাকি আগে ডিনারের আগে হেঁটে টেটে কমপ্লিট করে খেয়ে ভালো করে খেয়ে তারপরে ঘুমিয়ে যাব? এই যে খাওয়ার সাথে হাঁটার কি কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে কি বলেছেন? আমি একদম নির্দ্বিধায় বলতে পারি, কারণ WHO-র একটা স্টাডি এবং রিসার্চ হয়েছে এই পার্টিকুলার ব্যাপারে, এবং দেখা গেছে যে যারা 3টা মিলের পরে হাঁটেন, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনারের পরে, ইভেন এখন বলা হয় যে আপনি ডিনারটা শেষ করেন বা লাঞ্চ শেষ করেন বা ব্রেকফাস্ট শেষ করেন, সাথে সাথেই আপনি হাঁটতে চলে যেতে পারেন আপনার বাসার মধ্যে, আপনার অফিস স্পেসে অথবা নিচে। এটা যদি করেন তাহলে আপনার আইবিএস এর সমস্যা হবে না, আপনার পেপটিক আলসার সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে, আপনার মেডিকেল ওয়েট ম্যানেজমেন্টটা খুব ভালো হবে, আপনার ব্লাড সুগার ম্যানেজমেন্ট ভালো হবে, ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট ভালো হবে। 5টা জিনিস হচ্ছে, আমি আবার বলতে চাই এই জায়গাটি, সেটি হলো আপনি যদি 3 বার মিল গ্রহণের পর, 3 বার খাবারের পর পরপরই 10 থেকে 15 মিনিট হেঁটে ফেলেন। কারো যদি মনে হয় 5 মিনিট পরে হাঁটবেন, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। তাহলে 5টি ভালো জিনিস আপনার হতে যাচ্ছে। নাম্বার 1, বাংলাদেশের অনেক মানুষ এখন আইবিএস এর সমস্যায় ভুগে থাকেন। আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা থেকে রক্ষা পাবেন। নাম্বার 2,
বাংলাদেশের অন্তত অর্ধেক মানুষ পেপটিক আলসারের সমস্যায় আছেন, তাদের পেপটিক আলসার ভালো হয়ে যাবে। নাম্বার 3 হলো যে মেডিকেল ওয়েট ম্যানেজমেন্ট, যেটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত, আমার ওভার ওয়েট আছে, এত কেজি বেশি আছে, সেই ওয়েট ম্যানেজমেন্টটা প্রপার হবে। নাম্বার 4 হলো ব্লাড সুগার ম্যানেজমেন্টটা বা ডায়াবেটিস ম্যানেজমেন্টটা বেটার হবে। অ্যান্ড নাম্বার 5 মোস্ট ইম্পর্ট্যান্ট, ব্লাড প্রেশার ম্যানেজমেন্টটা অনেক ভালো হবে। সো এই 5টা যেহেতু হচ্ছে, তাহলে কেন আপনি আফটার মিল হাঁটবেন না? খুবই আসলে সুন্দর বলেছেন। আমরা আসলে যে জায়গাটিতে আসতে চাই যে তাহলে কতগুলো ইনফারেন্স আমরা পৌঁছালাম যে আসলে হাঁটাটা একেবারে জরুরি, সেটি যে সময় হোক না কেন, এবং খাবার পরে যদি হাঁটা যায় তাহলে কিন্তু আরো ভালো। একই সঙ্গে আমরা আরেকটি ব্যাপার একটু আমার আমরা মনে হয় খাবার পরের কথাটি বললেন যে 15 মিনিট অন্তত পক্ষে 15 মিনিটস একটি ব্যাপার যোগ করতে চাই। অনেকেই মনে করেন যে 10,000 স্টেপস হাঁটতে হবে। হ্যাঁ, এটা একটা মিথে পরিণত হয়েছে। ইনফ্যাক্ট এটা হয়েছিল অনেক আগে, 1800 সামথিং খ্রিস্টাব্দে, যখন প্রথম জাপানে পোডোমিটার আবিষ্কার হয়। তখন জাপানের যে কোম্পানি আছে ইয়াসুকি, তারা এই মিথটাকে সামনে নিয়ে আসে যে 10,000 স্টেপস হাঁটতে হবে। সো 10,000 কিভাবে বুঝবেন? আপনি এই পোডোমিটার কিনেন। সো এইভাবে তারা কমার্শিয়ালি ব্যাপারটাকে সামনে এনেছে। পরে যারা স্পোর্টস ফিজিশিয়ান এবং যারা স্পোর্টস ফিজিওলজিস্ট, তারা গবেষণা করে দেখেছেন যে আমার আপনার মতো মানুষের 8,000 স্টেপ, অ্যারাউন্ড 7.5 থেকে 8,000 স্টেপ ইজ গুড এনাফ আপনি যদি সুস্থতার জন্য হাঁটতে চান। আর মেয়েদের জন্য 6,500 বা 7,000 স্টেপ গুড এনাফ। 10,000 স্টেপ দরকার নাই। তবে 10,000 স্টেপের বেশিও অনেকের দরকার যারা মেডিকেল ওয়েট ম্যানেজমেন্টের জন্য হাঁটতে চান। আমরা আসবো সে প্রসঙ্গটিতে। এবং এখন অনেক সময় তো স্টেপস গুলো কাউন্ট করা যায়। এখন যে স্মার্ট ওয়াচ অনেক ইজিয়ার হয়ে অনেক স্মার্ট হয়েছে, এবং স্মার্ট ওয়াচ আপনাকে ইন্ডিকেট করবে যে আজকে তোমার কিন্তু হাঁটা হয়নি ঠিকভাবে। আমরা আসলে যদি একটু কর্পোরেট হাঁটা নিয়ে কথা বলি, বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশিরভাগই ডেস্ক ওয়ার্কে ব্যস্ত, মানে টেবিল চেয়ারই তাদের আসল ঠিকানা দেখা যাচ্ছে, এবং মাল্টিটাস্কিং এই ওয়ার্কগুলো তাদেরকে খুব একটা অবসর দেয় না যে আলাদাভাবে কিছু করার। এই ধরনের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে আসলে আমরা তাহলে কিভাবে এই সেডেন্টারি লাইফ প্যাটার্নটাকে মডিফাই করব, এই বিষয়ে কোনো আপনার মতামত রয়েছে? অ্যাবসলিউটলি, বলতে ভীষণ পছন্দ করব যে গত বছরই ইনফ্যাক্ট এই বিষয়ে আমরা একটি কাজ করেছি হেলথের ডিজি অফিস এবং WHO সাথে করে আমরা এই গবেষণাটি করেছি যে বাংলাদেশের ফিজিক্যাল অ্যাক্টিভিটির স্টেটাসটা কী অবস্থায় আছে, এবং সেখানে দেখা গেছে সত্যি কর্পোরেট লেভেলে খুব বাজে অবস্থায় আছে। তখন আমরা চিন্তা করেছি যে ডেস্কে বসে আপনি কিভাবে নিজেকে ফিট রাখবেন, সচল রাখবেন, আপনার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন। সো আমরা একটা গাইডলাইন দিয়েছি। আমার ধারণা উইদিন ভেরি শর্ট টাইম গভর্নমেন্ট লেভেল থেকেই সেই গাইডলাইনটি সব গভর্নমেন্ট অফিসে এবং সব প্রাইভেট অফিসে চলে যাবে। তবু আমি বলতে চাই, অ্যাজ বিকজ আই ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফোকাল পয়েন্ট ওভার দেয়ার। সো আমি যেটি বলতে চাই সেটি হলো, আমরা যেটি দেখেছি বা যেটা আমরা সাজেস্ট করি সেটি হলো, আপনি যদি প্রতি 1 ঘন্টা পর 5 মিনিট আপনার করিডোরে যতটুকু জায়গা রয়েছে, আপনার অফিস স্পেসে যতটুকু জায়গা রয়েছে, আপনি আপনার চেয়ার থেকে উঠলেন, উঠে আপনার কলিগদেরকে একটি হ্যালো বললেন, আপনার কোনো একটি ফাইল রয়েছে, হয়তো আপনার সাবঅর্ডিনেটকে দেয়া দরকার, আপনার নিচে রয়েছে এরকম কোনো পোস্টের মানুষকে দেয়া দরকার, আপনি নিজে যেয়ে দিলেন। আপনার সাবঅর্ডিনেটও খুব খুশি হয়ে গেল, স্যার নিজে এসে আমাকে ফাইলটি দিয়েছেন। গেল 1। 2 হলো, অনেকে ফিল করেন আমার তো অফিসে একেবারেই জায়গা নেই, ছোট খুপড়ি, আপনি চেয়ারে বসেই অ্যাক্টিভ থাকতে পারেন। হাউ? চেয়ারে কি এক্সারসাইজ করা যায়? আমরা ছোটবেলায়, আপনার মনে আছে, আমরা ছোটবেলায় স্কুলে পিটি করতাম। হাতটা উপরে তোলা, হাতটা প্রসারিত করা, পা দিয়ে হাত ধরা, পা দিয়ে ছোঁয়া, চেয়ারটাকে একটু বেন্ড করে, ব্যাকটাকে একটু বেন্ড করে ফেলা, সোজা হয়ে বসা, কিছুক্ষণ জোরে ব্রিথ করা, একটু শ্বাস নেওয়া। এই যে ছোট এক্সারসাইজগুলো আমরা ছোটবেলায় পিটির সময় করতাম, এগুলি যদি আমরা চেয়ারে বসে প্রতি ঘন্টায় 3 মিনিট থেকে 5 মিনিট করে করি, আপনার প্রোডাক্টিভিটি 10% বেড়ে যাবে। এবং অস্ট্রেলিয়ায় গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ানরা কি করে, ডে শুরু করার আগে তারা 10 থেকে 15 মিনিটস যোগা করে, এবং প্রতি ঘন্টায় তারা 5 মিনিটস করে ছোট করে ব্যায়াম করে। তাতে তাদের প্রোডাক্টিভিটি 13% বেড়ে গেছে, 13% বেড়ে গেছে।
কেন আমরা করব না? আমার মনে হয় যে যারা কর্পোরেট হেড রয়েছেন তারা শুনলে আরো উৎসাহিত করবেন, এবং যেহেতু productivity আমি বাড়বে। আমি এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই ইনফ্যাক্ট এই সুরক্ষায় প্রতিদিনকে, যে এরকম একটি আয়োজন রয়েছে যে প্রত্যেক দিন মানুষকে সচেতন উদ্বুদ্ধ করা, করা, right. এবং এটি দারুণ ইম্পর্টেন্ট একটি ব্যাপার যে আমাদের এতগুলি মিডিয়া রয়েছে, প্রায় সবগুলি মিডিয়া খবর, নাচ, গান এগুলি দেখায়। কয়টি মিডিয়ার ফ্ল্যাগশিপ রয়েছে হেলথ। আমি ধন্যবাদ জানাতে চাই চ্যানেল 24-কে, ধন্যবাদ জানাতে চাই প্রডিউসারকে এবং আপনাকে। এই শহর কেন্দ্রিক জীবন, ইটকাট পাথরের এই জীবনে আমরা এখন অনেক বেশি কম মুভ করি, এবং দেখা যাচ্ছে যে বাসা থেকে ওই জায়গায় যাব, সেখানে একটা রিক্সা বা গাড়ি দিয়ে উঠি, লিফটে একতলা থেকে দোতলায় উঠবো, আমরা লিফটের জন্য 10 মিনিট অপেক্ষা করি। এই যে আমাদের ভেতরের একটি স্থবিরতা তৈরি হয়েছে, এটি থেকে মুক্তির উপায় কি? মুক্তির একটি উপায় মাইন্ডসেট। মাইন্ডসেটের একটি বড় ব্যাপার হলো যে আমি করব, আই ক্যান ডু ইট। আমি অনেককে দেখেছি বিছানায় শুয়ে রয়েছেন, উনি ভাবছেন যে আমি তো গন, মানে আমি আর কি হবে। মোটিভেশনটা খুব ইম্পর্ট্যান্ট, এবং উনি যে রোগেই আক্রান্ত হন না কেন, ওনার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্ট্যান্ট, ওনার হজম হওয়ার জন্য ইম্পর্ট্যান্ট, ওনার ডেইলি যে বাউল মুভমেন্টের জন্য ইম্পর্ট্যান্ট, ওনার শরীর মনের জন্য ইম্পর্ট্যান্ট। এবং এখন হেলথের ডেফিনেশনে হেলথ ইজ নট অনলি ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, এই 4টা ইনগ্রেডিয়েন্ট রয়েছে, কম্পোনেন্ট রয়েছে। এই 4টার জন্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। এবং সে কারণে আমরা বাসার যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, আমরা যদি তাদেরকে একটু মোটিভেট করি যে বাবা বা মা বা চাচা একটু চলেন, আপনি আমার সাথে হাঁটতে চলেন, আমি এই সময়ে হাঁটবো, অথবা আপনার নাতিটাকে নিয়ে আপনি হাঁটতে যান, ঘরের মাঝেই হাঁটেন, ছাদে হাঁটেন, ফুটপাতে হাঁটেন, বাসার গাড়ির গ্যারেজে হাঁটেন, যেখানেই সুযোগ পান সেখানে হাঁটেন, তাহলে আপনি ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি ভালো থাকবেন। এবং তখন আপনার মাঝে ওই যে শুয়ে থাকার যে টেন্ডেন্সি, একটা ভিশাস সাইকেলে কিন্তু ওনারা পড়ে যান, শুয়ে থাকেন, আরো শুয়ে থাকতে ইচ্ছে করে, এবং আলটিমেটলি তখন আর কোনো এনার্জি আর থাকে না, আসলে সেই ড্রাইভটা। আমরা যদি আসলে একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চাই, যে ওবেসিটি একটা ইমার্জিং প্রবলেম এই মুহূর্তে, বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে। এখন নানান রকম খাবার বাসায় এসে পৌঁছে দিয়ে যায়, আমি জানি না ভবিষ্যতে এটার পরিণতি কি হবে। এবং এই যে ফাস্টফুডের উপর এই নির্ভরতা এবং আমাদের ন্যাচারাল ফুডের উপরে যে অনাগ্রহ, এই সবগুলো বিষয় তাদেরকে মুটিয়ে দিচ্ছে। এবং সেটি থেকে বের হওয়ার জন্য হাঁটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটি যদি আমাদেরকে একটু বলতেন। আমার মনে হয় প্রশ্নটি তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার শুরুতে যে কথাটি বলেছেন, এখানেও আমাদের ব্রিজিং দরকার। এই যে আমি যে অঞ্চলে থাকি, আমি ধানমন্ডি 28-এ থাকি, ধানমন্ডি 27 থেকে শুরু করে জিগাতলা পর্যন্ত নিয়ার অ্যাবাউট 200 থেকে 250 রেস্টুরেন্ট রয়েছে, যাদের কোনোটিরই ইনভেস্টমেন্ট 2 কোটি টাকার নিচে না। কি পরিমাণে ইনভেস্টমেন্ট করে এত বড় বড় রেস্টুরেন্ট, এবং প্রত্যেকটা ভীষণভাবে জমজমাট। তার মানে হলো আমরা একটি ব্যাড কালচারের দিকে যাচ্ছি। আমরা সন্ধ্যার পর আর বাসায় রান্নাবান্না করি না, অনেক ফ্যামিলিতেই রেস্টুরেন্টে চলে যাই। রেস্টুরেন্টে আমরা কি খাচ্ছি, উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। প্রচুর পরিমাণে ফাস্টফুড শপ গড়ে উঠেছে। আপনি দেখবেন যেসব শহরে প্রচুর পরিমাণে ফাস্টফুড শপ, রেস্টুরেন্ট গড়ে উঠেছে, তত ক্লিনিক গড়ে উঠেছে, তত বেশি ফার্মেসি গড়ে উঠেছে। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ক্লিনিশিয়ান ডক্টরস, আমরা এই ব্যাপারটিতে আমার মনে হয় আমরা যারা ডাক্তার, আমরা একটু অ্যাডভাইসে লিখতে পারি। বাচ্চা খেতে চাচ্ছে, তার জন্য 15 দিনে একদিন হতে পারি, 1 মাসে একদিন হতে পারি, এবং তাকে একটি কাজ দিন। আমি যেরকম একটি ফুটবল চাইতাম আমার আব্বুর কাছে, আব্বু বলতেন ফার্স্ট হও, তারপরে ফুটবলটা পাবা। সো এরকম তুমি 1 মাসে এটা পারফর্ম করে দেখাও, তাহলে তুমি একবার ফাস্টফুড খেতে পারবা। ইটস লাইক দ্যাট। আদারওয়াইজ আমি এরকম ফ্যামিলি চিনি, প্রত্যেক দিন বাচ্চার কারণে সন্ধ্যার পরে বাবা মা দুজন ফাস্টফুডে যেতে হয়। এবং আপনি যে ফাস্টফুডটা খাচ্ছেন, সেটা তো আপনাকে বার্ন করতে হবে, আপনি তো সেই বার্নটা করছেন না। গল্প করছেন দীর্ঘ সময় ধরে, ফাস্টফুড খাচ্ছেন, এসে ঘুমিয়ে পড়ছে বাচ্চা। সো তার ওভারওয়েট হচ্ছেই, এবং ওভারওয়েটের এই বাচ্চাটাকে নিয়ে আপনি এরপর কি করবেন? তার তো কিছুদিন পরেই ডায়াবেটিস আক্রান্ত হবার সম্ভাবনা, হার্ট ডিজিজে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যাবে, তার অন্যান্য অনেকগুলো রোগ আরও বেশি আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং আমরা বাবা মারা আরও বেশি সচেতন হতে হবে।
জি, এটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছেন এবং একটি প্রশ্ন আরেক সঙ্গে সঙ্গে চলে আসে। একটি সময় স্কুলে বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের একজন ফিজিক্যাল এক্সারসাইজের একজন টিচার থাকতেন, পিটি True, টিচার true, আমরা true, যাকে true, বলতাম, true. এবং সকালবেলা যে বাধ্যতামূলকভাবে আমাদেরকে Absolutely. পিটি করতে হতো এবং সপ্তাহে একটা দিন বা দুইটা দিন ক্লাস থাকতো, ওই সময় সবার সেই মানে সপ্তাহান্তের হিসাবটি নেওয়া হতো True, true. এবং আমরা করতাম। কিন্তু বর্তমানে এই শিক্ষা কার্যক্রমে শরীরচর্চার গুরুত্বটি কতখানি রয়েছে এবং মাঠের একটি গুরুত্ব রয়েছে, সেই বিষয়টি একটু বলুন। অ্যাবসলিউটলি, চমৎকার এই প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আহসান ভাই। যে ব্যাপারটি সেটি হলো যে আমি জানি না আপনার ক্ষেত্রে কি ঘটেছে, আমার পিটি টিচারের নাম কিন্তু এখনো মনে আছে, আমার প্রফুল্ল বাবু। আমারও মনে আছে। উনি কিন্তু কোনো কোনো জায়গায় খুব স্ট্রিক্ট ছিলেন, আমাদেরকে মাঠে নিয়ে, সে যত রোদই হোক না কেন মাঠে নিয়ে যেতেন। কিন্তু আমরা যারা ভালো খেলাধুলা করতাম, আমি গোলকিপার ছিলাম, আবার স্পিন করতাম, উইকেট নিতাম স্কুলের পক্ষে, যার জন্য আমার প্রচুর কদর ছিল। উনি দাম দিতেন, মানে আমাকে মূল্যায়ন করতেন। সো এই যে স্কুল মানে হলো একটি স্ট্রাকচার, বিশাল একটি মাঠ, এরকম স্কুলে আমরা বড় হয়েছি। আজকে ঢাকা শহর কিংবা বড় শহরের দিকে তাকান, কটি স্কুলে বড় মাঠ আছে? হয় মাঠের আয়তন ছোট, খুবই ছোট, অথবা ছাত্র সংখ্যার অনুপাতে মাঠের আয়তন 10 ভাগের 1 ভাগ, অথবা মাঠের কোনো সংস্কার হয় না, সেই মাঠে কেউ খেলে না। আমি অনেক বড় বড় স্কুলের মাঠে যেয়ে দেখেছি, ঘাস খেলে এত বড় বড়, দেখলেই বোঝা যায় এই মাঠে কেউ নামে না, খেলে না। মোটিভেশনটা নাই। এবং পিটি টিচার যিনি, উনি নামে আছেন, কাজে নেই, উনি বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি পড়ান রাদার দ্যান স্পোর্টস। উনি ফিল করেন আমি যদি স্কুলে বাচ্চাদেরকে খেলাধুলার ব্যাপারে এনকারেজ করি, কেউ তো আমার কাছে পড়তে আসবে না। সো আমি বাংলা পড়াই, ইংরেজি পড়াই, আরবি পড়াই কিংবা অঙ্ক পড়াই, কেউ না কেউ আমার কাছে প্রাইভেট পড়তে আসবে। এবং স্কুলে সম্মানটা ইনশিওর করা হয় না পিটি টিচারকে। আমি এমন অনেক স্কুলে দেখেছি, আল্লাহ মাফ করবেন, বলা হচ্ছে উচিত হচ্ছে কিনা, পিয়নকে যে পরিমাণ সম্মান করা হয়, পিটি টিচারকে সেই পরিমাণ সম্মান করা হয় না। আমি বসে আছি কোনো একটা মিটিংয়ে, হেডমাস্টার বলছেন, আজকে তো দপ্তরি আসেননি, আপনি তো যান একটু বেলটা বাজায় আসেন, ঘন্টা বাজায় আসেন, যে স্কুল শেষ হয়ে গেছে। এই যে সম্মানটা আমরা দিই না, সুতরাং উনিও ফিল করেন না উনার রেসপন্সিবিলিটির কথা। আমাদের উচিত হলো, এখন তো অনেক সংস্কার হচ্ছে, তাই না? আমরা কেন এই কথাগুলি বলবো না যে স্কুলের পারমিশন মাঠবিহীন হবে না? যদি মাঠ না থাকে, এখন এক্সিস্টিং স্কুলে মাঠ হায়ার করে বাচ্চাদের খেলাধুলার অধিকার নিশ্চিত করতে হবে, নাম্বার 2। নাম্বার 3 হলো কলেজে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি হয় না, বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি হয় না, স্পোর্টস অ্যাক্টিভিটি এনশিওর করতে হবে। ইউনিভার্সিটিগুলো একটা সময় তো বিল্ডিং কেন্দ্রিক গড়ে উঠেছিল, এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে মাঠ আছে, কিন্তু ইউনিভার্সিটিতে কোনো অবস্থাতেই, বাইরের ইউনিভার্সিটিগুলো, আমি কিন্তু ওয়ার্ল্ডের 2টা ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি ছিলাম, জার্মানির উস্টার কোলন স্পোর্টস ইউনিভার্সিটি, ইউকের উস্টার ইউনিভার্সিটি। ওখানে দেখেছি প্রত্যেকটা সেমিস্টারে বাচ্চাদেরকে একটি করে স্পোর্টসের সাবজেক্ট নিতে হয়, এবং সেখানে যে গ্রেড পায় সেটা যুক্ত হয়। আমাদের কটি ইউনিভার্সিটিতে ব্যাপারটি রয়েছে? হচ্ছে না। সো এই পুরো ব্যাপারটা ব্রিজিং করতে হবে। আপনি দেখেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি আমাদের মূল সাবজেক্ট, এর পাশাপাশি অপশনাল সাবজেক্ট মিউজিক নিতে পারি। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু মিউজিক টিচার নাই, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে পিটি টিচার রয়েছে, কিন্তু স্পোর্টস সাবজেক্ট হিসেবে নিতে পারি না। হাউ ফানি! মানে আমরা এমন একটা এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে যাই, 53 বছর অতিক্রান্ত হয়েছে, এই ব্যাপারে তেমন কেউ কথা বলছে বলে আমার মনে হয় যে এখন তো সংস্কারের এই যে নতুন যে স্বপ্ন আমরা দেখছি, সেটি নিশ্চয়ই আপনার এই প্রস্তাবটি গৃহীত হবে। আমি, আমাদের হাতে খুব সময়ের সংক্ষিপ্ত রয়েছে, আমি একটি বিষয় সর্বশেষ জানতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলেন যে সিঁড়ি বেয়ে ওঠা নিয়ে অনেকের একটি মতদ্বন্দ্ব রয়েছে, যে সিঁড়ি বেয়ে উঠবো, আবার কোনো ক্ষতি হবে কিনা, হাঁটুর ক্ষতি হবে কিনা। অনেকে, আমি বলেছি, লিফটের জন্য দাঁড়িয়ে থাকেন একতলা ওঠার জন্য। এই অ্যাক্টিভিটিটাকে কিভাবে আপনারা দেখেন বা উৎসাহ দেন অথবা অনুৎসাহিত? যিনি একেবারেই অ্যাক্টিভিটি করছেন না, তার জন্য আমি বলবো যে দরকার নেই। কিন্তু যিনি অ্যাক্টিভ অলরেডি, সে আই এম রানিং 54, আমার বয়স 54, সো আমি অ্যাক্টিভ,
আমি যদি সিঁড়ি দিয়ে উঠি আমার তেমন কোনো প্রবলেম হবে না, এবং আমি জানি আমার হার্টের এফিসিয়েন্সি ভালো আছে আলহামদুলিল্লাহ। সো আমি 4 তলা 5 তলা ইভেন 6 তলা পর্যন্ত কত পর্যন্ত আসলে আমরা অ্যালাউ 6 তলা পর্যন্ত 6 তলা পর্যন্ত উঠতে পারবো। কিন্তু যার হার্টের এফিসিয়েন্সিতে প্রবলেম আছে তার জন্য না ওঠাই ভালো, নাম্বার 1। এবং যিনি ফিল করছেন যে উপরে উঠলে তার হাঁটুতে সমস্যা হচ্ছে এবং উনি অ্যাক্টিভিটি করেন না, তার জন্য বেটার হলো প্লেন স্পেসে হাঁটা। আমরা এটাকে বেশি উৎসাহিত করি, সমতলে হাঁটাটাকেই আমরা বেশি উৎসাহিত করি। আর যারা সিঁড়ি পেয়ে আমার মতো যারা আপনার মতো যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, সিঁড়ি পেয়ে উঠলে কাপ মাসেলটা শক্তিশালী হয়। আমরা বলি যে এটা একটা সেকেন্ডারি হার্ট হিসেবে কাজ করে। তো আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই যে অনেকেই পানি খাওয়া নিয়ে আসলে খুবই সমস্যায় ভোগেন, কতটুকু পানি খাবো। একটা ফিজিক্যাল এক্সারসাইজের পরে আমরা ঢকঢক করে ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড খেয়ে ফেলছি, আগে খাচ্ছি পরে খাচ্ছি, আসলে কোনটা সঠিক? পানি খাওয়ার ব্যাপারটি খুব ইন্টারেস্টিং, এবং পানির ব্যাপারেও একটি স্পোর্টস সায়েন্সে একটি বড় গবেষণা রয়েছে। প্লেয়াররা দেখা গেছে যদি মাত্র 2% ডিহাইড্রেটেড থাকে তাহলে তাদের পারফরমেন্স 14% কমে যায়, 14% পারফরমেন্স কমে যায় প্লেয়ারদের। সাধারণ মানুষের ক্ষেত্রেও ব্যাপারটি সত্য। আপনি যদি ডিহাইড্রেটেড অবস্থায় হাঁটেন তাহলে আপনি দেখবেন প্রথম 10 মিনিটের পর আপনার পারফরমেন্স খারাপ হতে থাকবে। সুতরাং আমরা বলি আপনি হাঁটার সময় হাঁটার বেশ আগে আপনি একটু পানি খেয়ে নেন, 1 গ্লাস কিংবা 1.5 গ্লাস পরিমাণ পানি খেয়ে নেন হাঁটার 40 মিনিটস আগে। আর হাঁটার সময় প্রতি 10 মিনিট হাঁটার পরে 1 থেকে 2 ঢোক পরিমাণ পানি, 50 to 60 মিলিলিটার পানি আপনি ছোট্ট একটি পানির বটল আপনার স্যাকে রাখেন কোমরে, আপনি 1 ঢোক বা 2 ঢোক পরিমাণ পানি খেয়ে নেন, দেখবেন একদম শেষ পর্যন্ত 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত আপনার পারফরমেন্স একই রকম থাকবে। এবং কোনো অবস্থাতেই ঠান্ডা পানি খাবেন না, কোনো অবস্থাতেই খাবার হাঁটা শেষ করে ঢকঢক ঢকঢক করে আমি অনেককে দেখেছি একেবারে একদম 1 লিটার পানি খেয়ে ফেলেন। এতে কি হতে পারে? হাইপোক্যালিমিয়া হতে পারে, পটাশিয়াম লেভেল কমে যেতে পারে। কমে গেলে কি হতে পারে? কনফিউশন হতে পারে, ডিজিনেস ফিল করতে পারেন, এবং ইভেন কমা পর্যন্ত হতে পারে। সো এই ছোট্ট অকেশনের সাজেশন হলো অল্প অল্প করে পানি খাবেন, 10 মিনিট পর পর পানি খাবেন। জি জি, আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে শুধু যে টেক হোম মেসেজ নিয়ে যেতে চাই যে আসলে আমাদের জন্য কতখানি যে এভরি মুভ কাউন্টস আপনি বলছেন, আমরা আমাদের কার্ডিওলজিতে বলি এভরি মোমেন্ট কাউন্টস। তো এভরি মুভ কাউন্টস হাঁটাহাঁটি নিয়ে আমাদেরকে দুটো কথা শেষ করে দিতে চাই। একটি হলো যে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি আরও 2টি ব্যাপার এনশিওর করবেন, সেটি হলো পরিমিত খাদ্যাভ্যাস, ব্যালেন্স ডায়েট গ্রহণ। নাম্বার 2 হলো ঘুম। আমরা ঘুমটা ইগনোর করি। আমরা মনে করি রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখব, তারপরে 5 ঘন্টা ঘুমিয়ে নেব। ফরেজ আমরা যদি রাত 11টাই ঘুমাই, ফজরের নামাজের সময় উঠি, এটি বেস্ট পসিবল থিং। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, এটি ইম্পর্টেন্ট। আর 2 হলো আপনাকে অ্যাট এ স্ট্রেচ 40 মিনিট হাঁটতে হবে না, 1 ঘন্টা হাঁটতে হবে না। যখন সময় পাচ্ছেন আপনি হাঁটুন। সারা দিনে আপনি 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা হাঁটলেই হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অনুপম হোসেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছি, সেটি হচ্ছে চলুন হাঁটি এবং সুস্থ থাকে। বিশেষ করে অনেকগুলো নন কমিউনিকেবল ডিজিজ রয়েছে হাঁটার মাধ্যমে, যেটি থেকে আমরা আসলে তাকে প্রতিরোধ করতে পারি, এবং প্রতিদিনের যে আমাদের চর্চা বা অ্যাক্টিভিটি সেটিকে সচল রাখার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। চলুন হাঁটি এবং সুস্থ থাকি।